আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফাইনাল ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর সলভ ক্লাস করব এবং আপনাদের এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টটা কিভাবে পড়লে, এখনো যে 2 দিন সময় আছে, ওই 2 দিন আপনারা কিভাবে পড়লে কনফার্ম পাস করবেন, পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন করলেও কনফার্ম পাস করবেন, সেই কথাগুলো একটু আলোচনা করে দিব। আপনাদের সবার প্রশ্ন নিব, কিন্তু আগে একটু বলে দিই কিভাবে কি করতে হবে। আর আপনারা যারা লাইভে আছেন তারা শেয়ার মেনশন করে দেন, যেহেতু ইম্পর্টেন্ট ক্লাস এবং সবাই ভয়ে আছে, এমন ভয়ে আছে সবাই, কারণ ফেল করলে ইয়ার লস। গত বছরের প্রশ্ন বেশ কঠিন হয়েছে। এই বছর অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রশ্ন একেবারে একেবারে খুব কঠিন কঠিন প্রশ্ন হইতেছে। আবার আরেক বিপদ হয়েছে, বই থেকে প্রশ্ন হয়েছে, বই আপনারা কিনেন নাই, সবাই ব্যতিক্রম কিনে বসে আছেন। হ্যাঁ, এখন বইও কিনতে চাচ্ছেন না, টাকা বাঁচাতে যাচ্ছেন। এই 2 দিনের জন্য বই কিনবো, দরকার হলে ফেল করবো আরেকবার, আরেকবার ইয়ার লস খাবো, তাও বই কিনবো না। আর সবচেয়ে সবার একেবারে এই কিছু যারা হলো ফ্রি ফলোয়ার স্টুডেন্ট ছিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত, যারা আমাকে আমার ক্লাস দিকে ফ্রিতে A+ ফার্স্ট ক্লাস পেয়ে আসতেছে, যেমন এবার থার্ড ইয়ারের 3 সাবজেক্টে সব A to Z কমন ছিল শীট থেকে, প্রাইভেট পড়তে হয়নি। তারা সবচেয়ে বেশি কষ্ট পাইছে এই বছর। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ভর্তি 3 দিন আগে বন্ধ করে দেওয়া হয়েছে, প্লাস ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের কোনো সাজেশন তাদের দেওয়া হয়নি ফ্রিতে এবার। কেন দেওয়া হয়নি বলে দিই। প্রশ্ন যেহেতু কঠিন হচ্ছে, ফ্রি সাজেশন 3-4টা অঙ্ক দিলে ওই অঙ্কগুলো খালি করে যাবেন, পরে যখন প্রশ্ন কঠিন হবে বই থেকে আসবে না, শীট থেকে আসবে না, বানায় দিবে স্যাররা, তখন আপনারা পারবেন না। পড়ার নিয়মটা আসলে এইভাবে, আপনার কালকের দিনটা সময় আছে, এইভাবে পড়বেন। আমি বলে দিই, এই 3টা চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব, আগামীকালকে এই 3টা নিয়ে আলোচনা করব। আপনাদের পরীক্ষা তো আমার মনে হয় বৃহস্পতিবার, ঠিক না? বৃহস্পতিবার পরীক্ষা, আর বৃহস্পতিবার এর আগে বুধবার রাতে যেটা 6টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই 3টা চ্যাপ্টারে কি কি আপনার পড়তে হবে যদি ফার্স্ট ক্লাস বা পাস করতে চান, বা পৃথিবীর সবচেয়ে কঠিন অঙ্ক যদি আসে সেটাও যদি আপনি পরীক্ষা আনসার করতে চান, তো কোন জিনিসগুলো আপনার পড়তে হবে এইগুলো একটু আমি সংক্ষেপে আলোচনা করে পরে আপনাদের কোয়েশ্চেন নিব। এবং আমি সবগুলোই পড়ায় ফেলছি, কিছু জিনিস পড়ানো বাকি আছে, সেগুলো করাই দিব। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, এটা হলো ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। আপনারা এই চ্যাপ্টারটার সব ডিটেলস জানেন, যারা আমার কাছে প্রাইভেট পড়েন A to Z জানেন। সার্টেনলি ইকুইভ্যালেন্ট, প্রবলেম 3। সার্টেনলি ইকুইভ্যালেন্ট একটা পদ্ধতি, এই পদ্ধতিতে যত নিয়ম আছে প্রবলেম 3-তে আছে। সার্টেনলি ইকুইভ্যালেন্ট নিয়ম অনুযায়ী প্রশ্নে বলতে পারে IRR বের করো। সার্টেনলি ইকুইভ্যালেন্ট নিয়মে বের করো, সাধারণ নিয়মে জেনারেল নট অ্যাডজাস্টেড IRR বের করো। পারবেন না আপনারা যারা আমার কাছে পড়েন, শিখাই নাই। IRR না চাইলে যদি NPV চায়, NPV বের করো, NPV বের করো। পারবেন না, শিখাই নাই। এখান থেকে প্রবলেম 3 করলেই 1, 2, 3-এর মাঝে সার্টেনলি ইকুইভ্যালেন্টের 100% আছে বই থেকে। আপনি চাইলে সার্টেনলি ইকুইভ্যালেন্টের 10টা 15টা অঙ্ক করেন, কমার্স পাবলিকেশন অথবা মিলেনিয়াম। 2 নাম্বার, ক্যাপিটাল বাজেটিং, যেটা ছোট ক্লাসে শিখে আসছেন আপনি, বা প্রজেক্ট ম্যানেজমেন্ট আমি করাইছি। ক্যাপিটাল বাজেটিং A to Z 8টা অঙ্কে 100% করানো হয়েছে। ওই ক্যাপিটাল বাজেটিং এর কিছু নিয়ম আছে প্রবলেম 4 এবং 5-এর ভিতরে, জটিল নিয়ম কিছু আছে, শেখানো হয়েছে। এটা তো শেখানো হয়েছে, এটাও শেখানো হয়েছে। প্রবাবিলিটি, প্রবাবিলিটি প্রবাবিলিটির 3টা নিয়ম। একটা হলো সাধারণ প্রবাবিলিটি থাকে, ইয়ার বের করতে হয় শুধু। হ্যাঁ, আরেকটা হলো প্রবাবিলিটি 3, আরেকটা Z টেস্ট। Z টেস্ট যেটা এই এটার মতো এটা। এখন প্রবাবিলিটি নর্মাল ইয়ার শেখানো হয়েছে, প্রবলেম প্রবলেম 6, 7, 8-এ মনে হয় আছে। প্রবাবিলিটি 3 9, 10-এ আছে। Z টেস্ট 11-তে আছে। আপনাকে গ্যারান্টি দিলাম, এই যে টিপস, এই যে 5টা অপশন বলছি,
এই 5টা অপশনের বাইরে কোনো প্রথম চ্যাপ্টারে কোনো অঙ্ক নাই। বিশ্বাস না হলে কালকে সারাদিন সময় আছে না, এটা করলে তো 10 নাম্বার কমন পাবেন। এই 5টা অপশনের 5টা অঙ্ক করেন। কালকে আমি যে পড়াইছি আপনাকে, পড়ানোর পর এই 5টা অপশনের 5টা অঙ্ক করে আসেন। জেড টেস্টটা আপনি বাদ দিতে পারেন। হ্যাঁ, কারণ এটা টেস্টটা না করলে ওই যে সামনের অংশগুলো জেড টেস্টটা কঠিন, করাই দিছি। এখন আপনি এই 5টা ধরনের 5টা অঙ্ক করেন, করে দেখেন আপনি পারবেন। বইয়ের 5 অংশ থেকে নিয়ে আসেন। তা আগামীকালকে সারাদিনে এই অঙ্কটা গবেষণা করবেন যে স্যার যে বলছিল 5টা টাইপ আছে, আমি কি সত্যি সত্যি পারলাম কিনা। তা আপনাকে প্রশ্ন, অনেকেই যে বলে স্যার খালি এটা কম করায় দেয়, আসলে ট্রিক্স করে আপনার সম্পূর্ণ বইটা আমি করাইতেছি। আমার এখানে পড়ে 2000 স্টুডেন্ট, আড়াই 2500 স্টুডেন্ট। এর মাঝে 2000 আছে হলো যারা জব করে বিভিন্ন কাজে ব্যস্ত, যার ফলে এটা পারে না, ওরা সবকিছু পড়তে পারে না, ওরা শর্ট সাজেশন খুঁজে। আর 500 স্টুডেন্ট আছে A+-এর, ফার্স্ট ক্লাসের, অনেক 500-500 উপরে আছে, ওরা সবই পড়ে। আচ্ছা, এটা হলো এই 2 নাম্বার চ্যাপ্টার থেকে এই 5 ধরনের অঙ্ক আপনি কালকে শিখবেন। 3 নাম্বার চ্যাপ্টার ক্যাপিটাল স্ট্রাকচার, আমি আপনাদের প্রশ্নের উত্তর নিব। হ্যাঁ, থিওরি বিষয় বলবো। থিওরি বিষয় আপনার সাজেশন তো দিয়ে দিছি, ওই সাজেশন পড়বেন। অটোশিট পড়বেন। অটোশিট কোনটা? এই যে নিচে। যদি ইংরেজি না লিখতে পারেন কি করবেন? মুখস্থ করতে পারেন, মাথায় ঢুকে না। তো এই যে সাজেশন এলো এইটা, আর এই যে থিওরি। থিওরি থেকে অটোশিট পড়বেন, এই যে অটোশিট পড়বেন। অটোশিট পড়ে যেভাবে কমিউনিকেশনে পাস করছেন এখানে লিখবেন। পরীক্ষায় থিওরি আসতে পারে, হ্যাঁ, অঙ্কের সাথে সাথে। তেনে 5 ধরনের অঙ্ক আছে। এখন আপনাদের জন্য আমি বলে দিছি, গত বছর যদি স্যাররা যদি প্রশ্ন যদি কঠিন করতে চায়, তাহলে এইগুলা থেকে দিব। আর নাহলে এখান থেকে দিতে পারে সহজ সহজ গুলা। হ্যাঁ, এখন চ্যাপ্টার 3-তে কি কি আছে? 1 নাম্বার আছে এনআই, পড়ানো হয়েছে। এনআই, NOI পড়ানো হয়েছে। MM, ট্যাক্সের বিষয়গুলো। এইগুলো কঠিন করে আপনাকে আটকাতে পারবে না, পারবে এখানে যায়। যেমন গতকালকে একটা প্রশ্ন পরীক্ষায় অ্যাকাউন্টিং থিওরি প্রবলেম 13 আসছিল। প্রবলেম 13 এবং ছক দেওয়া আছে, ওরা একেবারে লিখে দিছে। অনেক ছাত্ররা পারে নাই, যারা কমার্স পাবলিকেশন বা অন্য অন্য বই থেকে পড়ে গেছে সবাই পারছে। কি পড়াই নাই, এটা পড়াইছিল 1, 2, 3-এ পড়াইছি, আর 4-এ পড়াইছি এটা, 5, 6 এবং 13-তে এটা পড়াইছি। 6 নাম্বার আইটেম আরবিট্রেজ প্রসেস, 7 এবং 8-এ পড়ানো হয়েছে। ক্যাপিটাল ডিসিশন মেকিং, ডিসিশন 9, 10, 11, 12। আরো আইটেম আছে যেটা পড়ানো হয় নাই, আজকে দেখা দিব। এখানে কিছু ট্যাক্স শিল্ডের কিছু অঙ্ক আছে। ট্যাক্সের এই যে এই MM এর কিছু অঙ্ক আছে ট্যাক্স শিল্ডের, অঙ্ক করানো হয় নাই, এটা আজকে করাই দিব, আজকে ক্লাসে করাই দিব। হ্যাঁ, অনেক সহজ, কঠিন না। 2013 সালে একটা অঙ্ক আসছিল। এই যে টিপ ট্রিক্স এইগুলো যে বলছি, এইগুলার বাইরে এখানে 6টা আইটেমের বাইরে কোনো অঙ্ক নাই। কারণ 6টা আইটেম তো করাই দিছি। এখন আপনার উচিত কি? এটা বাসায় ভালো করে পড়া, এটার জন্য বাসায় ভালো করে পড়া, এইগুলা বাসায় ভালো করে দেখা যে এইগুলোর মধ্যে কি ধরনের পেঁচাই দিতে পারে বইতে অঙ্ক। আপনার চ্যালেঞ্জ এইগুলা করার পরে কালকে নেন, বই নেন। বই নিয়ে আপনি দেখবেন সব পারতেছেন। এখন সমস্যাটা কি হয়? এই অঙ্কগুলাই ঘুরায় আসে, কিন্তু দেখা যায় কি আপনি তো বই থেকে এই একটা অঙ্ক যে হঠাৎ করে আসলে কি করতে হবে সেটা তো শিখেন নাই। বই থেকে তো 2-4টা যদি না দেখে করতেন, তাহলে তো বুঝতে পারতেন যে এটা হঠাৎ করে আসলে কি করতে হয়। সেটা না শিখে চলে গেছেন পরীক্ষা হলে। এখন পরীক্ষা হলে এই অঙ্কটাই আসলো, MM এর অঙ্কটাই আসলো, কিন্তু আপনি দিতে পারেন নাই। কারণ কি? আজব অঙ্কটা, এই অঙ্কটা যদি, এই যে আমি একটু দেখাই, যারা আজকে জুমে ঢুকতে পারে নাই তারা একটু লাইভ ক্লাস করবে। হ্যাঁ, আর আরেকটা কথা বলি, কোয়েশ্চেন এখানে স্টুডেন্ট আছে 2500, সবার কোয়েশ্চেন তো পরীক্ষা আগের দিন সবার কোয়েশ্চেন নেওয়া যাবে না, এটার জন্য মন খারাপও করা যাবে না। কারণ কি আমি বলে দিই, আপনি 6 মাস প্রাইভেট পড়ছেন, 6 মাসে আপনার হাজার হাজার কোয়েশ্চেন ছিল, আমি উত্তর দিছি। পরীক্ষার আগে এসে যদি সবাই কোয়েশ্চেন করেন, সবার উত্তর তো আমি দিতে পারবো না। 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় আপনি দেরি করে যারা যদি বলেন যে আচ্ছা, আমি 15 দিন 1 মাস আগে ভর্তি হয়েছি, তারা দেরি করে ভর্তি হয়েছেন কেন? এটা তো আপনার দোষ। যা পাইছেন এটা আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন এই যে এই প্রশ্নটা আমি, এই অঙ্কটা, এই যে
এই যে একটা আমি দেখাচ্ছি, আমি আপনাকে এইভাবে শিখেছি। দেখেন, অঙ্কটা আমি এইভাবে শিখেছি আপনাকে, 5 নম্বর অঙ্কটা পরীক্ষায় না এইভাবে আসছে। এখন আপনি এটা করতে পারেননি, ওইটা এটা একই অঙ্ক, কিন্তু দেখতে একটু এটা কিরকম সুন্দর, আর ওইটা একেবারে লাইন টু লাইন দেওয়া। তা আপনার কি করতে হইতো, বই থেকে 2-4টা অঙ্ক করা দরকার ছিল। তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন যদি করে, এই আইটেমের বাইরে তো দিতে পারবে না। তো এই আইটেম তো সব করানোই আছে, খালি এটা করার নাই, এটা আজকের ক্লাসে করাই দিবে। এবং এইগুলো যে একটু এই যে এটা বা এইসব অঙ্কগুলো যে একটু বানায় আসে, যেমন ধরেন এটার একটা যদি বলে পার্সেন্টেজ দেওয়া থাকতো 20%, আপনি পারেন। 2,000 ইউনিট যদি দেওয়া, 2,000 শেয়ার যদি দেওয়া থাকে, আপনি পারেন না। 2,000 শেয়ার থেকে যে এটা পার্সেন্টেজ বানাইতে হয় বইয়ে দেওয়া আছে, এটা দিয়ে আপনি 100% পারেন, কিন্তু এটা দিয়ে পারেন না। এটা পারেন না কেন? এই 2,000-কে মোট শেয়ারের টাকা দিয়ে ভাগ দিতে হবে, ধরেন 20,000, 10%। এই যে হয়ে গেল এই জিনিসটা। এই জিনিসটা আপনাকে কি বই থেকে দেখে শিখতে হবে? কারণ সব তো আর হুবহু আসবে না, না আসার সম্ভাবনাই বেশি। এখন হলো চ্যাপ্টার 4, এটা নিয়ে আমি সলভ ক্লাস, সবগুলো নিয়ে সলভ ক্লাস করাইছি। আপনাদের প্রশ্ন কিন্তু নিবো আজকে। চ্যাপ্টার 4-এ কি আছে? 1 নম্বরে আছে গর্ডন, সরি, গর্ডন, ওয়াল্টার গর্ডন, সাধারণ নিয়ম, ওয়াল্টার গর্ডনের সাধারণ নিয়ম, ওয়াল্টার গর্ডন, ওয়াল্টার গর্ডনের মিসিং, ওয়াল্টার গর্ডনের মিসিং নিয়ম, মিসিং মিসিং মানে বলতে যেভাবে দেওয়া আছে ওয়াল্টার আর গর্ডনের অঙ্ক, সেগুলা হলো আবার দেওয়া, এই যে সবকিছু দেওয়া আছে, একের মাঝে A to Z দেওয়া আছে, দিয়ে বলছে ওয়াল্টার গর্ডন করো। কিন্তু এখানে বলতেছে 5,000 বলছে ওয়াল্টার গর্ডনের মান উল্টা দিয়ে দিলাম, তুমি এখন এই কেইটে এইগুলা বের করে দেখাও। তা আপনাকে আমি 1, 2, 1, 2, 4-এর মাধ্যমে ওয়াল্টার গর্ডন সাধারণ নিয়ম শিখেছি, আর অ্যাডভান্স নিয়মগুলো 3, 4, 3, 5, 6 শেখানো হয়েছে। এখন ওয়াল্টার গর্ডন গেল, এমএম অনেক ইজি, একটা অঙ্ক দিয়ে এমএম এর সব শেখানো হয়েছে। কিন্তু আপনারা প্র্যাকটিসের অভাবে এমএম এর যে 6টা সূত্র আছে, এখানে 3টা 3টা 6টা, এই 3টা 3টা 6টাকে ভাঙে ভাঙে আসে পরীক্ষায়, যে এইভাবে, এইভাবে আসলে আপনি পারতেছেন না। এভাবে ভাঙে আসলে আপনি পারতেছেন না। কেন পারতেছেন না? বই থেকে একটু প্র্যাকটিস করতে হবে। আর যদি আপনি না পারেন, তাহলে আপনি অবশ্যই সব ক্লাসে বলবেন যে আমি পারতেছি না স্যার। না বললে তো আর আমি সমাধান করতে পারবো না। তো এখানে 7, 8, 9-এর মাধ্যমে এমএম এর A to Z শেখানো হয়েছে। 7, 8, 9, 4 নাম্বার স্প্লিটের অঙ্ক 10, 11-তে শেখানো হয়েছে। আমি আপনাকে গ্যারান্টি দিলাম, এই 4টা বেসিক যদি আপনি কমপ্লিট করতে পারেন, এখান থেকে 10 কনফার্ম পাবেন। আপনার জন্য এরা হলো, এরা 2জন হলো আপনার জন্য বন্ধু। কেন বন্ধু বলেন তো? বলতে পারবেন কেউ এরা 2জন আপনার জন্য বন্ধু কেন? এরা আপনাকে শুধু ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে বাঁচাবে না, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টেও বাঁচাই দিবে কিন্তু। কালকের দিনটা যদি আপনি মনে করেন যে সার্টিফিকেট লাগবে আর প্রশ্ন কঠিন যে হারে হইতেছে, কালকের দিনটাকে আপনারা কাজে লাগান। সারাদিন অন্য কাজ বাদ দেন, বাদ দিয়ে যে টপিকস গুলা নিয়ে আলোচনা করছি, এই টপিকস গুলা করে গেলে ওই 3টা থেকে 3টা প্রশ্ন দিতে পারলেও 30 নাম্বার পাবেন ইনশাল্লাহ। পাস করতে লাগে আর 2, এ পার্ট, বি পার্টে, সি পার্টে থিওরি দিয়ে পাবেন না? অবশ্যই পাবেন। তাহলে আপনারা কি করবেন? আমি যেটা বলি সেটা হলো, এই যে টিপসটা দিছি এইভাবে যদি অঙ্ক করেন, পৃথিবীর কোনো শক্তি নাই আপনার আটকে রাখার। যদি খাতা না দেয় তাহলে আর কি ফেল করবেন, এছাড়া আর কোনো কোনো কারণে আপনি ফেল করবেন না ইনশাল্লাহ, পাস করবেন 100%। আচ্ছা, আমি আপনাদের যে জিনিসটা মিসিং গেছে, ওই অঙ্ক, আহ ক্যাপিটাল স্ট্রাকচারের ওই অঙ্ক 2-1টা আমি দেখাইতেছি, এর মাঝে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে যদি পার্সোনাল করতে পারেন। না আমি একটু ছবি উঠায় আপনাদের এটা দিতেছি, যে অঙ্কগুলো ক্যাপিটাল স্ট্রাকচারে করানো হয়নি। হ্যাঁ, এরকম কিছু অঙ্ক একটু দেখাই দিই আপনাদের। কারণ আপনার তো
কারণ কালকে তো আপনি দেখবেন। আচ্ছা, আপনাদের কোয়েশ্চেন থাকলে বলেন, কোনো কোয়েশ্চেন থাকে যদি, যে কোনো কোয়েশ্চেন যদি থাকে একটু হাত উঠে রাখেন। আমি এর মাঝে একটু ক্রপ করে আপনাদের জন্য, আমি ক্লাস একটু লম্বা সময় নিব যেহেতু আপনাদের আহ আহ, একটু পরীক্ষা যেহেতু। আনসার সহ উঠাই তাহলে আপনার বুঝাইতে সহজ হবে। আর কোনো অঙ্ক? না, আর কোনো অঙ্ক নেই। আচ্ছা, দুইটা অঙ্ক একটু দেখাবো, হ্যাঁ। আপনাদের পর কোয়েশ্চেন নিচ্ছি। ক্যাপিটাল স্ট্রাকচারের এই নিয়মটা যে আমি একটু দেখাই আপনাদের। আহ, এই যে এই নিয়মটা, এটা 2013 সালে আসছিল এই নিয়মটা, হ্যাঁ। এই নিয়মটা কিন্তু আপনাদের এই আমি করাইনি, অনেক একটা ইজি নিয়ম। এখানে আপনার বলা থাকে আপনি একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করছেন 15 মিলিয়ন টাকা। 15, অনেক অনেক প্যাচের কথাবার্তা লাগে, এত লাগে না আমার এখানে। বিনিয়োগের পরিমাণ কত? 15 মিলিয়ন। 15 মিলিয়ন টাকা বিনিয়োগ করছেন। এই 15 মিলিয়ন এখানে লিখবেন ভি ইউ। প্রথম ঘরটাতেই চলে গেল। প্রথম ঘরটাতে ভি ইউ 15 মিলিয়ন লিখবেন, প্রথম ঘর। ঠিক আছে, আমি একটু দেখে দিই আপনাদের। আর আপনাদের যাদের শর্ট সাজেশন দিছি, একটা ভিডিওতে শর্ট সাজেশন আছে আপনাদের, হ্যাঁ। ওই ভিডিও থেকে, ভিডিও শেষে শর্ট সাজেশনটা আছে। আপনারা ওই শর্ট সাজেশন ফলো করবেন কারা? যাদের বাচ্চা আছে, পড়েন না, কিছু পড়তে পারবেনও না, আমি যে সিস্টেমে বলছি কালকে, এমনি পড়তে পারবেন না, তারা পড়বেন। যারা জব করেন, বিজনেস করেন, যে না আমি আর পারবো না, কালকে ছুটি দিবেন আমার বস, আমার সম্ভব না এখন, আমার তো এটাই ভরসা, না হলে ফেল করব শিওর, 100% ফেল করব, আমার ওই সিস্টেমে পড়া সম্ভব না, সব পড়া সম্ভব না, তারা পড়বেন হলো ওই 15টা যে অঙ্ক দেওয়া আছে শর্ট সাজেশন ওইটা। আচ্ছা, প্রথমে ভি ইউ, পরে ডেপথ, কয় টাকা ঋণ নিছেন, ঋণের পরিমাণ এই যে দেওয়া আছে, যে আমি দেখাইতেছি না, এই বক্সটার ভিতরে দেখেন ঋণের টাকা দেওয়া আছে। 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 15 মিলিয়ন, 20 মিলিয়ন ঋণের টাকা দেওয়া আছে। যে আপনার কত টাকা ঋণ নেওয়া হয়েছে, 5, 10, 15, 20, 25। দ্বিতীয় ঘরে এখন ট্যাক্স পাওয়া যাবে 20% ট্যাক্স। এখানে প্রশ্নে বলা থাকবে ট্যাক্স কত পার্সেন্ট। ট্যাক্সের পরিমাণটা এই যে দেখেন উপরে 3 নাম্বার লাইনে দেওয়া আছে। নেট ট্যাক্স অ্যাডভান্টেজ পাওয়া যাবে 20%। এই 20% ট্যাক্স আমাকে ধরতে হবে। এই যে কার উপরে ধরবো আমি ট্যাক্সটা? ট্যাক্সটা ধরবো হলো আমি ডেপ্থের উপর, ঋণের উপরে ট্যাক্স ধরবো। ঋণ যে দেওয়া আছে, এখন আপনি বলবেন প্রথম কোটার টাকা বসায় নাই কেন? বলা হয়েছে, ওখানে বলা আছে উপরে যে যদি আমি ঋণ না নিই তাহলে কি হবে। এই জন্য প্রথম করে টাকা পয়সা নিই। প্রশ্ন সম্পূর্ণ পড়ে দেয়নি, আমি শুধু ঘরগুলা শিখিয়ে দিয়েছি পড়ি। আপনি যে কোনো অঙ্ক এই ঘর দিয়ে করতে পারবেন, যে কোনো অঙ্ক। এখন 20% এই বি এর উপর ধরবো, 2 নাম্বার ঘরের উপর 20% ধরলে 3 নাম্বার ঘর চলে আসবে। বি, 2 নাম্বার ঘর। আর হলো 20% ধর ট্যাক্স, ট্যাক্স ধরতে হবে, ট্যাক্স, ট্যাক্স 20%। আর এরপরে আসবে ভি ইউ প্লাস ট্যাক্স। এরপরে এখানে কিছু তারা বলে দিছিল যে ব্যাংক্রাপসি এজেন্সির কিছু ইন্টারেস্ট আছে, বিসি। প্রশ্নে যে বক্সের ভিতরে বলা আছে, আর লাস্টে ভিএল। এখন এই ঘরটা আমি একটু আপনাদের উপরে লিখে দিই কি করতে হবে। এটা বের করা একটু চ্যালেঞ্জ, এটা বের করবেন কিভাবে। এই যে বি, বি যে আছে, এটা 1 নাম্বার ঘর, এটা 2 নাম্বার ঘর, এটা 3 নাম্বার ঘর। 2 নাম্বার ঘরের উপর 20% ধরবেন, এটা চলে আসবে। আর এই যে এটা হলো 4 নাম্বার ঘর না, 4 নাম্বার ঘর বের করতে হলে 1 যোগ
দুই। এক আর এক আর তিন, 1+3। এটা প্রশ্নে দেওয়া আছে, 5 নম্বর কোডটা প্রশ্নে দেওয়া আছে ছকের ভিতরে। এই ডেপথ এবং এটা ছকের ভিতরে দেওয়া আছে। আর শেষ ঘর যেটা আর কি, লাস্ট ঘর যেটা আছে, সেই ঘরটা বের করার জন্য আপনাকে এই যে VL বের করার জন্য সূত্রটা হলো, এই যে এখানে 1,70,000 আছে, এখানে 6 লাখ বাদ দিবেন। ব্যাংক্রাফসির যে আপনার টাকাটা বাদ দিতে হবে। নিচে একটা সূত্র লিখেছে, VL সমান সমান VU মাইনাস ট্যাক্স শিল্ড, VU প্লাস ট্যাক্স শিল্ড মাইনাস BC, অর্থাৎ এটা 5। 6 বের করতে হলে 4 - 5। মেইন সূত্রটা হলো VL বের করার জন্য VU প্লাস ট্যাক্স শিল্ড মাইনাস BC। সব ক্ষেত্রে 2013 সালের অঙ্ক বা এই অঙ্ক যতগুলো আছে সবগুলো একই। এই একটা অঙ্ক এটা করানো হয় নাই। আর একটা অঙ্ক দেখাইতেছি, যেটা হলো করানো হয়েছে। নিয়মটা যে গতকালকে একটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রশ্ন আসলো, এই অঙ্কটা করানো আছে, কিন্তু আপনি এই অঙ্কটা যে কিভাবে করানো আছে একটু দেখাই দিই আপনাদের। করানো আছে এইভাবে, এইভাবে করানো আছে, কিন্তু প্রশ্নটা এইভাবে না দিয়ে আপনাকে দিল এইভাবে। এই জন্য আপনি ভয় পেয়ে অঙ্কটা দিতে পারলেন না, পড়লেন না প্রশ্নটা। এটা বোকামি। আপনাকে প্রশ্নটা পড়তে হবে, পড়ে আপনাকে ডিসিশন নিতে হবে যে অঙ্কটা আমি পারবো নাকি পারবো না। চেষ্টা তো করতে হবে। এখন আপনি চেষ্টা যদি না করেন তাহলে তো হলো না। এই অঙ্কটার মাঝে দেখেন যে আমরা যে আপনি যারা ক্লাস করছেন তারা কিন্তু এই অঙ্কটার ভিতরে কি আছে না আছে পড়লে বুঝতে পারবেন। আমি বের করি, প্রশ্নটা পড়ি। এখানে একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স EBIT আছে 8 লাখ টাকা। প্রথম একটা তথ্য আমরা পাইলাম। এরপর দা আফটার ট্যাক্স রিকোয়ারমেন্ট রেট বলছে হলো KE 10%। ইকুইটি রেট তারা বলছে 10%, বর্তমানে 10%। KE প্রশ্নে বলে দিছে। এরপরে তারা আরো বলছে দা ফার্ম হ্যাজ 1.2 বিলিয়ন ইন ডেপ্ট। ঋণের পরিমাণ, বি এর মান 1.2 মিলিয়ন মানে 12 লাখ টাকা। তারপরে বলতেছে কর্পোরেট ট্যাক্স 35%, পার্সোনাল ট্যাক্স পার্সোনাল ট্যাক্স ইন্টারেস্ট ইনকামের উপর 15%, ইন অ্যান্ড দ্য পার্সোনাল ট্যাক্স রেট ইকুইটি ডিস্ট্রিবিউশন ইজ 0। দ্য কম্বাইন্ড ফিনান্সিয়াল ডিস্ট্রেস অ্যান্ড এজেন্সি কস্ট দেওয়া আছে 5%। কার 5%? টোটাল ভ্যালু অফ ডেপ্টের। আচ্ছা, এখন বলছে ভ্যালু অফ দ্য ফার্ম বের করো, অর্থাৎ VU বের করো। আর VL দুইটাই বের করতে হবে। আর বের করতে বলছে এই ভ্যালু, দুইটা ভ্যালুর তফাৎটা বের করতে বলছে। এখন আমি যে এখানে অঙ্কটা করব দেখেন, VU শেখানো হয়েছে, কর্পোরেট ট্যাক্স পার্সোনাল ট্যাক্স লিখতে হবে। এটি কই শেখানো হয়েছে দেখেন তো। এই যে আমরা দেখি, এই যে দেখেন কর্পোরেট ট্যাক্স 35%, পার্সোনাল ট্যাক্স 22%। VU বের করার নিয়ম এই অঙ্কে করা হয়েছে, VL এই অঙ্কে করানো হয়েছে। আর এই ফিনান্সিয়াল ডিস্ট্রেস যদি থাকে, VL বের করার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি মানতে হয়। এই যে এই ফিনান্সিয়াল ডিস্ট্রেসের টাকাটা কি করতে হয়, বাদ দিয়ে দিতে হয়। এইগুলা কি শেখানো হয়েছে না? তাহলে এই ফিনান্সিয়াল ডিস্ট্রেস বের করে ওই আপনি এখান থেকে এই VL বের করবেন। বের করে এই যে এটা কিন্তু একসঙ্গে করে ফেলছে এই যে সূত্রটার মাঝে। আমরা এটা আরেকবার দেখি। এই যে সূত্রে কিন্তু এই যে দেখেন ফিনান্সিয়াল ডিস্ট্রেসের টাকা বাদ দিয়ে দিছে। ফিনান্সিয়াল ডিস্ট্রেসের 5%। কার 5%? 1.2 মিলিয়নের। এখন এই অঙ্কটা যারা আগের অঙ্ক করছে, এটা যদি বই থেকে একটু দেখা যাইতো তাহলে কিন্তু সবাই পারতো। কিন্তু আপনি তো বই থেকে দেখেন নাই। সবচেয়ে বড় সমস্যাটা এখানে এসে যে আপনি বই থেকে দেখে যাচ্ছেন না। না দেখে গেলে, না দেখে যাওয়ার ফলে আপনার পরীক্ষা অঙ্কটা মিলাইতে পারতেছেন না।
এই জন্য বেসিক শিখার পরে বই থেকে 2-4টা অঙ্ক আপনি করবেন। ভি ইউ ভি এল তো শিখাইছি আমি। এখন ভি ইউ আর ভি এল এর তফাৎটা আপনার বের করতে হবে বি নাম্বার রিকোয়ারমেন্টে। এগুলো একেবারে ইজি, এটাও তো শেখানো হয়েছে। এখন আপনাদের যাদের কোশ্চেন আছে কোশ্চেনের উত্তর দিব। সবার কোশ্চেন নিতে পারবো না, যতটুকু পারি নিব। কোন কোন চ্যাপ্টারের উপর নিব? 2, 3, 4-এর উপর নিব, 2, 3 এবং 4-এর উপর নিব। অন্য কোশ্চেন নিতে পারতেছি না আজকে। চ্যাপ্টার 2, 3, 4 কালকে নিব, বাকি 3টা। এখন প্রশ্ন করতে পারেন, বলেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমার প্রশ্নটা একটু ভিন্ন। আমরা এই অ্যাকাউন্টিং এ আর হচ্ছে থার্ড ইয়ার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যেটা দেখছি স্যার, থ্রি পার্টে 4টা ম্যাথ 4টা থিওরি দিছে। জি। সেক্ষেত্রে যদি স্যার আমরাও চিন্তা করি যে আমাদেরও 4টা ম্যাথ আসবে, তাহলে আমাদের 6টা অধ্যায়, কোন 4টা ম্যাথ আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট বলে আমাদের আচ্ছা, মানে সাজেশন দিবেন একটু স্যার, যদি আসুন বলতেন। না, থিওরির জন্য সবকিছু করে দিতে হবে। থিওরির জন্য কোনো আলাদা কোনো সাজেশন নাই, সাজেশন তো আমি একটা দিছি। হ্যাঁ, থিওরি, থিওরি বিষয়ে কোনো টিপস নাই, টিপস হলো অঙ্ক বিষয়ে। বলেন এরপর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ডিভিডেন্ড পলিসির এই যে নাম্বার 8টা আমি আমি বুঝতেছি না, অ্যাপ্রোচ যেটা। 8 নম্বর অঙ্কটা আপনি বুঝতেছেন না, না? ঠিক আছে। এটা যে একটা ডিভিডেন্ড পলিসির একটা 6 নম্বর এই সলভ ক্লাস হয়েছিল, ওই ক্লাসে হয়তো বা আপনি অ্যাটেন্ড ছিলেন না। এই 8 নম্বর অঙ্কটা আপনি একটু বই থেকে, আপনার যে বই আছে, মেন বই আছে, মেন বই থেকে এই অঙ্কটা করে নিবেন। এই যে 8 নম্বর অঙ্কটা, হ্যাঁ, এটা হাতে কলমে আমি আপনাকে করাই দিছি এখানে। এটা হলো, দাঁড়ান আমি বলে দিই, কমার্স পাবলিকেশন আছে এই অঙ্কটা। চেষ্টা করবেন, না চেষ্টা করলে তো বোঝানোর ইয়ে নাই। এই যে আমি একটু আপনার বুঝাই দিই, হ্যাঁ, সংক্ষেপে একটু বুঝাই দিই, সবারই বুঝাই দিই যে করানো আছে। কমার্স পাবলিকেশনের ইয়েতে আছে 33 পৃষ্ঠা, এতে প্রবলেম 33-এর দিকে দেখবেন। এখানে কোম্পানির শেয়ারের পরিমাণ দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে। এই যে এটা করা থাকতে হবে আপনাকে, 7 নম্বর অঙ্কটা করা থাকলে আপনি এই 8 নম্বর অঙ্কটা পারবেন। 1 নম্বর বলছে কোম্পানির আউটস্ট্যান্ডিং শেয়ার, মানে এন এর মান দেওয়া আছে প্রশ্নে, নাম্বার অফ শেয়ার 1 লাখ। 2 নম্বর তথ্য দেওয়া আছে কোম্পানি নিড 7 লক্ষ টাকা ফিনান্স ইন ইনভেস্টমেন্ট, আয়ের মান দেওয়া আছে 7 লক্ষ টাকা। আপনি একটু কাইন্ডলি যদি আগের অঙ্কটা করে থাকেন, দেখেন এখানে আয়ের মান কিন্তু তারা বলে দিছিল, এই যে আয়ের মান 7 লাখ টাকা। নাম্বার অফ শেয়ার দেওয়া ছিল না, এই 25 লাখ 25 দিয়ে ভাগ করলে পরে নাম্বার অফ শেয়ার বেরিয়েছিল, তারা দিয়ে দিছে। আর বলে দিছে আপনাকে 1 লাখ টাকা প্রফিট, 1 লক্ষ টাকা প্রফিট মানে আর্নিং, ইয়ের মান হলো দিয়ে দিছে 1 লক্ষ টাকা। দেখেন আপনাকে আগের আগের অঙ্ক আর এই অঙ্ক সেম। মার্কেট প্রাইস পিওর মান দেওয়া আছে, মার্কেট প্রাইস এট এন্ড অফ দ্য ইয়ার হলো 150 টাকা, পিওর মান 150। এই যে এনে 25 দেওয়া ছিল, এনে দেওয়া 150 দেওয়া আছে, পিওর সমান সমান 150 দেওয়া আছে। এখন তারা বলছে ডিসকাউন্ট রেট 20%, আয়ের মান সুদের হার, এই যে 12% কস্ট অফ ইকুইটি বলা ছিল, এখানে 20% দেওয়া আছে, কেই 20%। তথ্যগুলো কি বুঝতে পারছেন? আপনার একটু ওকে লিখে দেন যদি বুঝেন। 7 নম্বর অঙ্ক করার পরে এই অঙ্কের এই তথ্যগুলো আছে, 7 নম্বর আরো বেশি তথ্য ছিল, তারা বলছে এইগুলা করো, সবগুলা করো। প্রথম বলছে নাম্বার নিউ শেয়ার ইস্যু। এই যে 7 নম্বর অঙ্কে আমি যে 2 নম্বর সূত্রটা শিখাইছিলাম, ডেল্টা এন এর সূত্রটা আপনার বসাইতে হবে। ডেল্টা এন, 1 নম্বরের জন্য ডেল্টা এন এর সূত্র বসাইতে হবে, সোজা কথা। ডেল্টা এন এর সূত্র কি? আই প্লাস ই প্লাস ডি, আই মাইনাস ই প্লাস ডি, P1। এখন আপনার প্রশ্নে একটু যাই, ডি আছে কি? আচ্ছা, আমার তাড়াহুড়া করে পড়া একটা জিনিস একটু ভুল হয়ে গেছে। 5 শেয়ার এট দ্য এন্ড অফ কারেন্ট ইয়ার, এন্ড অফ কারেন্ট ইয়ার মানে P1 এর মান দেওয়া আছে, অন্যটার মান না, P1 এর মান দেওয়া আছে। আর এটার মধ্যে পিওর মান ছিল বছরের শুরুতে। হ্যাঁ, P1 এর মান দেওয়া আছে। আর ডিভিডেন্ডের সম্বন্ধে কিচ্ছু বলা নাই, ফার্স্ট টু লাস্ট। তার মানে ডিভিডেন্ডের মান 0 ধরে নিতে হবে, ডি সমান সমান 0। আর এটার মান হলো P1। এখন এখানে এই জায়গা থেকে মানগুলো আপনাকে বসাইতে হবে। এই মান আমি এখন আর বসাই দিতেছি না, কারণ এই মানটা যদি আপনি না বসাইতে পারেন, পরীক্ষা হলে তো কালকে কিছু পরশুদিন
2-3 পদের পরীক্ষা হলে কিছুই বসাইতে পারবেন না, কিছুই পারবেন না। 2 নম্বরে বলছে রিকোয়ারমেন্টে, বলছে এক্সটার্নাল ফিনান্স, এক্সটার্নাল ফিনান্স বের করো। এক্সটার্নাল ফিনান্স হলো এই যে উপরের অংশ, জিনিসটা বলে এক্সটার্নাল ফিনান্স। এক্সটার্নাল ফিনান্স, এই যে উপরের অংশটা, আই মাইনাস ই প্লাস ডি, আই আই মাইনাস ই প্লাস ডি, আই ই ডি এর মান দেওয়া আছে, লিখে বললাম এক্সটার্নাল ফিনান্স 6 লাখ টাকা, মান বসায়। 3 নাম্বার রিকোয়ারমেন্টে তারা বলছে মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, ভি এর মান বের করো। ভি, ভি এর সূত্র আপনার শিখা আছে 6 নম্বর অঙ্কে, যখন ওই আগের অঙ্কটা যখন করছেন, ভি এর সূত্র আপনার জানা আছে, এন প্লাস ডেল্টা এন গুণ P1 মাইনাস আই প্লাস ই ভাগ 1 প্লাস কে। কে এর মান এই যে, ডেল্টা এন এই যে, এন এর মান এই যে, আই এর মান এই যে, ই এর মান এই যে, বসাইছেন। বসানোর পর মান আসছে 1,25,000 টাকা। এই সূত্র দুইটা আপনি কি শিখেন নাই? আপনারা বলেন যারা পড়ছেন প্রাইভেট, শিখেন নাই এই দুইটা সূত্র? 6 নম্বর ওকে শিখলে বলেন ওকে, না শিখলে বলেন স্যার শিখি নাই। এই অঙ্কে তো এই সূত্রগুলো শিখাইছি আমি। ডেল্টা, নতুন শেয়ারের দাম বের করা, বি এর মান বের করা শিখাইছি। তারপর হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার, বর্তমানে শেয়ারের দাম কত, মানে পি ওর মান বের করো। পি ওর মান বের করো। পি ওর মান আমি বের করা শিখাইছি, আপনার মনে নাই? আপনার কিভাবে শিখাইছি জানেন? এন বের করছিলেন আপনি, ভি বাই পিও, এইভাবে আগের অঙ্কে করছিলেন। এখন তারা বলছে পি ওর মান বের করতে, পিও বের করতে এন এই পাশে নিয়ে যান। পিওর সূত্র হবে কি, এখানে এন, ভি, ভি এর মান হলো এটা, এই যে এটা, এন এর মান যে এটা, ভাগ করেন, ভাগ করলে মান আসবে আপনার 125। আবার আপনি আরেকভাবে বের করতে পারেন। 1 নাম্বার সূত্রটা শেখানো হয়েছে না, P1 বের করা একটা সূত্র শেখানো হয়েছিল না, 1 নাম্বার সূত্র, ওইটা দিয়েও P0 মান বের করতে পারবেন আপনি চাইলে। এরপর আপনি, এরপর আমরা যাচ্ছি, আরো নিয়ম আছে বের করার। প্রুভ দ্যাট P1 সমান সমান, এই যে এই সূত্র দিয়েও বের করতে পারতেন। প্রুভ দ্যাট P1 সমান সমান এটা, অর্থাৎ P1 এর সূত্র লিখবেন 5 নম্বরে, P1 সমান সমান PO 1 প্লাস K মাইনাস ডি। পি ওর মান 125, ওয়ান তো ওয়ানে, কে এর মান, কে এর মান এখানে দেওয়া আছে এই যে 20, ডি এর মান 0, 150 আসছে, প্রুভড। শেষ। সবাই যদি বুঝতে পারছেন অঙ্কটা, কষ্ট করে বলেন যদি পরীক্ষা কালকে আগামী দিনে এই অঙ্কটা আসে, পড়ে গেছেন, আসছে এটা, আপনি যদি না পারেন তাহলে ব্যর্থতা আপনার, এটা স্যারের ব্যর্থতা না। আপনি বাসায় সেইভাবে সময় দিচ্ছেন না, এটা হলো কথা। বাসায় পড়তে তো হবে, আপনি না পড়লে কেমনে আপনার পাশ করাবো বলেন? আচ্ছা, এরপর আর কারো কোন কোয়েশ্চেন? আমি চেষ্টা করব অনেকের প্রশ্ন নিতে, না অনেকজন মানুষ আছে, সবার প্রশ্ন নিতে পারবো না, যতটুকু পারি নিব। বলেন আর কারো কোয়েশ্চেন? বলেন কোয়েশ্চেন বলেন। মানুষ তো কোয়েশ্চেনের জন্য বসে আছে, আর আপনি মাইক অন করার পর কোয়েশ্চেন করেন না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার চ্যাপ্টার 2 তে C32 নাম্বার কমার্স পাবলিকেশনের একটা ম্যাথ আছে স্যার। এইটা হচ্ছে স্যার আমাদেরকে যেই নিয়মগুলা করেছেন এই নিয়মগুলোর মধ্যে পড়ে না। আপনার স্যার এক্সারসাইজ 1 2 ও সেম নিয়ম, এটা একটু ডিফিকাল্ট মনে হইতেছে। এবং প্রবলেম এটা স্যার 32, গ্রুপে যখন কমার্স আলোচনা করছি সবাই পাবলিকেশন, কমার্স পাবলিকেশন, জি স্যার, সি জি স্যার, 32 নম্বর অঙ্ক। প্রবলেম C32, জি। এটা স্যার ওই যে DCF ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, তারপর আচ্ছা, ডিসিএফ ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, এখানে শুধু এটা আগের বছর করাই দিছিলাম। ডি, আপনার ডিসিএফ ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের একটা সূত্র আছে, ওই সূত্রটা আপনার মুখস্থ করতে হবে। মুখস্থ করে শুধু মানগুলো বসাই দিতে হবে, তাহলেই হয়ে যাবে। আপনি ওই সূত্রটা মুখস্থ করবেন। হ্যাঁ, আর কারণ কোয়েশ্চেন? আচ্ছা, কোয়েশ্চেন নাই?
স্যার আমি কি আরেকটা প্রশ্ন করতে পারবো? হ্যাঁ, করেন করেন, প্রশ্ন করেন, কোশ্চেন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। এই যে নতুন শীটের যে উত্তরগুলো আছে, এগুলো আমরা কই পাবো? নতুন শীটের ভিডিওগুলো? আচ্ছা, নতুন যে অঙ্কগুলো, এই অঙ্কগুলার উত্তরগুলো বই থেকে পাবেন, বা আপনার যে বই আছে সেই বইয়ে পাবেন। আর নতুন অঙ্কগুলা তো বললাম, এই যে এই অঙ্কটা কি নতুন না, এইটাই, এই অঙ্কটাই এইখানে সবগুলো অপশন চায় নাই। এই যে এই অঙ্কটা, এই সেম অঙ্কই সবগুলা চায় নাই। আপনি চেষ্টা করলে এগুলা পেয়ে যাবেন। যদি এখন না পান, বইয়ে যদি একটু দেখেন তাহলে পেয়ে যাবেন। মেসেঞ্জার গ্রুপে SMS দেন যে এত নম্বর অঙ্কটার সমাধান পাই নাই, তাহলে অন্য যাদের মেইন বই আছে তারা ছবি উঠায়া মিলেনিয়াম বা কমার্স পাবলিকেশনে এই অঙ্কগুলো আছে, ওইখান থেকে দিয়ে দিবি। ঠিক আছে? বেশি অঙ্ক না তো, আমি বলে দিই, আমি কিন্তু করে দিছি সব। বেশি অঙ্কগুলো সবগুলো অঙ্কই করাই দিছি, যেমন চ্যাপ্টার 1-এর সবগুলো করাই দিছি। চ্যাপ্টার 2 এর নতুন কোনো অঙ্ক দেই নাই, চ্যাপ্টার 1-এ একটা নতুন অঙ্ক এটা করাই দিছি কয়েকদিন আগে, যেটা সলভ ক্লাস শর্ট সাজেশন দিছি ওইখানে করাই দিছি। চ্যাপ্টার 3 এর ক্যাপিটাল স্ট্রাকচার যেটা, এটার মধ্যে কোনো নতুন অঙ্ক নাই এখানে। হ্যাঁ, সবগুলো পুরাতন অঙ্কই আছে, এই সবগুলো পুরাতন অঙ্ক আছে। চ্যাপ্টার 4-এ নতুন অঙ্ক আছে, এই যে এটা, এটা তো করাই দিলাম আজকে। এই সলভ ক্লাস, এটা ডিভিডেন্ড পলিসির একটা সলভ ক্লাস আছে, আপনি গ্রুপ থেকে একটু খুঁজে নেবেন। গ্রুপে স্ক্রল করে নিচের দিকে যাবেন, দেখবেন ডিভিডেন্ড পলিসির একটা সলভ ক্লাস আছে। এখানে এইগুলা করাই দিছি, 5, 6 করাই দিছি। এবং আপনার এই যে এটাও করাই দিছি, এই যে এটা, যেটা এটাও করাই দিছিলাম। হ্যাঁ, আর যদি না পান এই একটা দুটো অঙ্ক, ওই যে আপনাদের ক্লাসের যারা আছে ক্লাসমেট, তাদের বলেন ওই সমাধান সহ ছবি উঠিয়ে দিবে, পেরে যাবেন। আর এইখানে যে দিছি চ্যাপ্টার, এই যে চ্যাপ্টার 5 যে নতুন অঙ্ক দিচ্ছে, এগুলো ম্যাক্সিমাম আপনার পারা অঙ্ক, যেমন চ্যাপ্টার এটা, এই অঙ্কটা পারা একটা অঙ্ক। তারপরে যে এই দুইটা বাদ দিয়ে দেন, এইগুলো সাধারণত আসবে না, 8 আর 9 আসবে না। হ্যাঁ, এই দুইটা বাদ দিয়ে 10 নাম্বারটা আপনি পারবেন, এটা ব্যতিক্রমের ভিতরে আছে। হ্যাঁ, আর লিজ ফিনান্সের যে অঙ্ক, এই যে একটা অঙ্ক বাড়ছে মাত্র, এই একটা অঙ্ক যে বাড়ছে এটার মাঝে যে সাম অফ ইয়ে দিয়ে দেওয়া আছে, কি নিয়ম যে গত বছর আসছে যে সাম অফ ইয়ার ডিজিট মেথড, এটা তো ক্লাসে শিখিয়ে দিছি। সাম অফ ইয়ার ডিজিট করলে কি করে, আগামীকালকে আবার শিখিয়ে দিব। এই লিজের যে সাম অফ ইয়ার ডিজিট থাকলে কি করে, এটা শিখিয়ে দিব। আগামী দিনে যে চ্যাপ্টার 5-এর যদি অঙ্ক কোনো কিছু বাকি থাকে এটা করাই দিব। হ্যাঁ, আচ্ছা, এখন আরো দুই একটা কোয়েশ্চেন নিয়ে ছুটি। বলেন, কালকে কোয়েশ্চেন করতে পারবেন আপনার? হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার। আমার প্রশ্নটা ছিল হচ্ছে ওই ডিভাইডেন্ড পলিসি থেকে। স্যার ডিভিডেন্ড ওই পলিসি। ডি এর মান যে বের করেন একবার, ডি ইকুয়াল টু ই গুণন পে আউট রেশিও, এটা হচ্ছে। আর 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 একটা থাকে হচ্ছে যে আপনি ডি ইকুয়াল টু 1 মাইনাস, দুই জায়গায় দুই ক্ষেত্রে হয় কি জন্য, একটা একটা হচ্ছে যে 1 মাইনাস, না 20 গুণন, অথবা না বুঝছি বুঝছি, আমি প্রশ্নটা। বলতেছি শুনুন। একটা হলো ডিভিডেন্ড, তো বিভিন্ন ভাবে বের করা যায়। ডিভিডেন্ড জিনিসটা কি, মূল জিনিসটা হলো এটা। ডিভিডেন্ড হলো এই যে ই এর টাকা, ডি এবং আর দুইটা মিলে ই হয়। এখন ডি বের করতে হলে ই থেকে আর বার দিতে পারেন। এখন আর এর মান দেওয়া নাই, রিটেনশন রেশিও মান দেওয়া নাই, রেশিও দেওয়া আছে, তো রেশিও গুণ করে দেন। রেশিও যদি 20% থাকে, 20% গুণ করে দেন, তাহলে তো এই ডি এর মান বেরিয়ে আসে। এখন তো রেশিও দেওয়া নাই, এখন কি করবেন? এখন এই রিটেনশন রেশিওটা দেওয়া নাই, ডিভিডেন্ড রেশিও দেওয়া আছে। ডিভিডেন্ড রেশিও যদি, সরি ভুল করছি, এই রেশিওটা আপনার দেওয়া আছে, তখন কি করবেন? যেহেতু এটা মাইনাস করতে হচ্ছে, 1 মাইনাস রিটেনশন রেশিও 20% বসাই দিলেন। এখন ডিভিডেন্ড ডিপি রেশিও দেওয়া আছে, আর ডিপি রেশিও যদি দেওয়া থাকে, তাহলে এটার তো ধরেন আছে 80%। ডিপি রেশিও দেওয়া থাকলে 80% গুণ করবেন। আর হলো রিটেনশন রেশিও দেওয়া থাকলে সেটা দিয়ে 1-20 লিখতে হবে। কারণ ডিপি রেশিও বের করতে হলে 1 থেকে রিটেনশন রেশিও বাদ দিতে হয়।
বুঝতে পারছেন বিষয়টা? আপনার প্রশ্নটা ছিল এখানে একবার এই সূত্র, এখানে এই সূত্র কেন? এটা এক জিনিস, রিটেনশন রেশিও লেখা এটা। আর এইটা হলো ডিভিডেন্ড রেশিও লেখা। ডিভিডেন্ড রেশিও থাকলে এমনি হবে, রিটেনশন রেশিও থাকলে এমনি হবে। বুঝতে পারছেন আপনারা? আপনারা যেহেতু এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, আপনার যদি মনে হয় যেমন আপনি তো এখন আর ভর্তি নিচ্ছি না, ফ্রি ক্লাসে করতে হবে, কালকেও ফ্রি ক্লাস করতে হবে, তাহলে সবাই একটু শেয়ার মেনশন করবেন, না হলে আগামীকালকে আর 3টা চ্যাপ্টারের কিচ্ছুই পাবেন না। ঠিক আছে? এখানে দেখি কয়জন আছে, এখানে ছাত্র আছে মনে হয় 400 কতজন ছিল। শেয়ার মেনশন যদি না থাকে, তাহলে আগামীকালকে বাকি 3টা চ্যাপ্টারে কি করতে হবে না করতে হবে এগুলো কিছু পাবেন না। আচ্ছা, এটা কি করলো কে কে? হ্যাঁ, আচ্ছা। আর এখানে বাকি আছেন 41 জন। আমি আর দুইটা, একজনের নেই প্রশ্ন, কালকে নিব। হ্যাঁ, আপনারা একটু প্রশ্ন জমান, কি করবেন? আর কারণ কোশ্চান? স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, অঙ্ক যদি স্যার অর্ধেক হয় তাহলে কি স্যার নাম্বার পাবো? আচ্ছা, এটা চ্যাপ্টার উপর নির্ভর করবে। হ্যাঁ, যেমন ধরেন আপনি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার অঙ্ক করলেন, ওইখানে নাম্বার পাবেন। আপনি লিজের অঙ্ক করলেন, নাম্বার পাবেন। এখন ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্ক করলেন, নাম্বার পাবেন না, এটা সূত্র নির্ভর তো। ক্যাপিটাল মার্কেট ফিনান্সের অঙ্ক করলেন, পাবেন না। ঠিক আছে? সূত্রগুলোর মধ্যে নাম্বার পাবেন না, ছক হলে এটার মধ্যে নাম্বার পাবেন। আর কোন কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার ইনডিফারেন্স পয়েন্টটা স্যার বুঝি না, এটা স্যার একটু বুঝাই দিতে। আরেকটা স্যার হলো স্যার আরবিটার রেট দেয়া নাই স্যার, রেটটা কিভাবে বের করবো স্যার? রেট দেওয়া না থাকলে শেয়ারের সংখ্যা দেওয়া আছে, নিচে দেখবেন। কিভাবে বের করবো শেয়ারের মূল্য বা সংখ্যা দেওয়া আছে, আমি তো বলছি। শেয়ারের মূল্য দেওয়া থাকে, যদি প্রাইস দেওয়া থাকে, তাহলে এস এর মানটা এই নিচে লিখবেন। আর যে টাকাটা দেওয়া আছে, ধরেন টাকা দেওয়া আছে 20,000, তাহলে 100 দিয়ে গুণ করবেন, পার্সেন্টেজ চলে আসবে 20% বা 10%। আর ধরেন যদি এখানে শেয়ারের সংখ্যা সংখ্যা দেওয়া আছে 2,000 শেয়ারের মালিক, নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করবেন, এটা চলে আসবে। ইনডিফারেন্স পয়েন্ট, ইনডিফারেন্স পয়েন্ট করতে হলে আপনাকে সূত্র শিখতে হবে। ইবিআইটি মাইনাস আই, 1 মাইনাস ট্যাক্স, পিডি। এই জিনিসটা হুবহু এখানে লিখবেন, নতুন কিছু না। ইবিআইটি নিচে এম। প্রশ্নে যে দুইটা জিনিসের কথা বলবে, যদি বলেন আর বি, এ আর বির মাঝে বের করো, আর বি লিখবো। আর যদি বলে আর সি বলে, তাহলে আর সি লিখবো। আর এই মানগুলো ওয়ার্কিং করে আমি বের করে নিছি, ওয়ার্কিং করে আমি বের করে নিছি। আমি এক কথা বলে দেই আপনাদের, এটা হলো গত বছর তো এটা মানে আসে নাই। গত বছর যে এটা না আসে, এটা আপনার 100 100 না 99% ধরে নেন, এটা আসার সম্ভাবনা আছে। ইনডিফারেন্স পয়েন্ট আসার সম্ভাবনা আছে। আপনাকে সে ঠকাবে না, 100% শিওর থাকেন, ঠকাবে না। কারণ কি, এখানে না আসলো, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে না আসলো, আপনার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে চলে আসবে সে। দুইটা অঙ্ক, দুই জাতের অঙ্ক আপনাদের শেষ ক্লাসের শেষে দুইটা কথা বলেই যাই, 10 নাম্বার কনফার্ম দিয়ে দিই। এই যে ক্যাপিটাল স্ট্রাকচার যে অধ্যায়টা, দুইটা ইম্পর্টেন্ট নিয়ম আছে। একটা হলো এই যে এটা আরবিট্রেজ প্রসেস, ইনভেস্টমেন্ট নাহলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে আসবেই ইনশাল্লাহ। আরেকটা হলো ডিসিশন মেকিং এ, ইপিএস বের করো, আইপি বের করো, দুইটা সাবজেক্টের মাঝে একটা সাবজেক্টে এটা আসবে ইনশাল্লাহ। আপনারা এই দুইটা করলে 20, 10, 20 তো পাইতে পারেন। আর স্যারের ইচ্ছা তো, ইচ্ছা করলে অন্য প্রশ্ন দিতে পারে। আপনি যদি আমার কথাটা বিলিভ না হয়, 10 বছরের কোয়েশ্চেন নেন দুইটা, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্ট ম্যানেজমেন্ট, 10 বছরে যদি 20টা কোয়েশ্চেন হয়, 20টা কোয়েশ্চেনের মাঝে এই দুইটা নিয়ম দেখবেন 20 বারের মাঝে 15 বার, 16 বার, 17 বার চলে আসছে।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আপনাদের কোশ্চেন কালকে নেওয়া হবে। আর কিছু করার নাই, পরীক্ষার আগে সবাই কোশ্চেন করলে হবে? আর সারা বছর পড়াইতেছি, এই কয়েকদিন আগে সলভ ক্লাস গেল, ওই সময় কোশ্চেন করেন নাই। পরীক্ষার আগে যদি 500-600 মানুষ একসাথে কোশ্চেন করেন, কেমনে কোশ্চেন দিব, উত্তর দিব? একটা কাজ করব, একটা কোশ্চেনের ক্লাস নিব 1 ঘন্টার, ওইখানে সব কোশ্চেনই করবেন। দেখি নেক্সট ক্লাসটা, হ্যাঁ? নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, অনেক লম্বা সময় ক্লাস নিয়ে নিয়েছি, প্রায় 1 ঘন্টা।